বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ডিপার্টমেন্টের সামনে তখন বিশাল এক ইসি ট্যুরের এসি বাস দাঁড়িয়ে আছে। ভোর 6:30 সকালের হালকা মিষ্টি ঠান্ডা বাতাসে পুরো ক্যাফেটেরিয়া প্রসঙ্গ জমে উঠেছে। ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা রঙিন জামা কাপড় পরে হাসাহাসি করছে, সেলফি তুলছে আর গিটারের টিউন ডুলছে। রাফি, তানিয়া আর নীলু একপাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে খেতে বাসের সেরা সিটটা দখলের মহড়া দিচ্ছিল। মেহজাবিন একটা হালকা নীল রঙের সুতি কুর্তি আর জিন্স পরে মাথার চুলগুলো উঁচিয়ে পনিটেল করছে। হঠাৎ তার চোখ গেল বাসের দরজার দিকে। সেখানে চশমা ঠিক করতে করতে শান্ত গভীর পায়ে এগিয়ে আসছে প্রফেসর আরহাম মির্জা। গায়ে কালো রঙের একখানা লেদার জ্যাকেট, ভেতরে সাদা টি শার্ট, জিন্সের পকেটে এক হাত ঢোকানো, চোখে মুখে গভীর প্রফেসরের ট্রেডমার্ক লাগানো। ওনাকে দেখে ক্লাসের ঢাপসা মেয়েগুলো একপাশে দাঁড়িয়ে অমনি ফিসফিস করে শুরু করে দিল, মাই গড! মির্জা স্যারকে আজ কি হট লাগছে বলতো? মেহজাবিন মনে মনে নিজের চোখ দুটোকে ছানাবড়া করে এক ছোট গালি দিল। ঢং কত! ক্লাসরুমে তো মনে হয় জীবন্ত ডায়নোসর, আর বাইরে এলেই অমনি হিরো আলমের চেয়েও বড় সেলিব্রিটি। এমন সময় বাসের পেছন থেকে হুট করে একটা প্রকাণ্ড ট্রাভেল ব্যাগ নিয়ে হাজির হলেন এক পরিচিত মুরব্বি। উনার গায়ে এক বাসন্তী রঙের সুতি শাড়ি আর এক হাতে বড় প্লাস্টিকের ঝুড়ি, অন্য হাতে বিশাল পলিথিনের ব্যাগ। উনার ঠিক পেছনে হস্তদস্ত হয়ে ঢুকছেন আরো ৩ জন লোক। একজনের হাতে বিশাল একখানা পানির জগ, অন্যজনের ঘাড়ে দুটো কোলবালিশ। মেহজাবিনের চোখ-মুখ নিমিষেই থমকে গেল। এ তো অন্য কেউ নন, তার পরম আদরের শাশুড়ি আম্মা সুলতানা বেগম। আর উনার পেছনে মেহজাবিনের বাবা, মেহজাবিনের আম্মা এবং মেহজাবিনের ১৬ বছরের বাদর ছোট ভাই মাহিন। পুরো ডিপার্টমেন্টের হইচই ১ সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল। সবাই হা করে তাকিয়ে রইল এই অদ্ভুত ৪ জনের মিছিলের দিকে। আরহাম বাসে ওঠার জন্য দরজায় পা দিতে যাবেন, ঠিক তখনই সুলতানা বেগম পিছন থেকে হেঁকে উঠলেন, "ওরে আরহাম, দাঁড়া, দাঁড়া! তুই একা, একা চলে যাচ্ছিস? আর আমরা পেছনে ট্রাভেল ব্যাগের ভারে মরে যাচ্ছি।" আরহামের পা বাসের সিঁড়িতে জমে বরফ হয়ে গেল। আর তার হাতের ঘড়িটা দেখতে, দেখতে মুখটা ১ সেকেন্ডেই ফ্যাকাশে সাদা হয়ে গেল। চশমাটা নাক দিয়ে একটু নিচে খসে পড়ল। সে খুব ধীরে, ধীরে পেছনে ঘুরল। চোখের পানি দু দুটো যেন চোখের মণি দুটো যেন কুঠি থেকে বেরিয়ে আসার দশা হলো। "মা, আপনি? আপনারা সবাই এখানে? এই সকালবেলা ক্যাফেটেরিয়ার সামনে কি করছেন?" সুলতানা বেগম হাতের প্লাস্টিকের ঝুড়িটা ঝাঁকিয়ে বললেন, "কি করছি মানে রে বাদর? তোর ডিপার্টমেন্টে থেকে সিলেটের ইকো ট্যুরে যাচ্ছে না? কাল রাতে যখন শুনলাম স্টুডেন্টদের জন্য আলাদা বাস আর টিচারদের জন্য আলাদা বাস করা হয়েছে, আর সিলেটে গিয়ে নাকি কটেজ, তোরা সবাই আলাদা, আলাদা ঘরে থাকবি।" অমনি আমার বুকটা ধুক করে উঠল। আমার মিষ্টি সোনা বউটা বাসে একা, একা বমি করতে, করতে যাবে, আর তুই টিচারদের বাসে বসে নবাবজাদা সেজে চশমা মুছবি? তা তো হতে দেওয়া যায় না। তাই তোর শাশুড়ি বা শ্বশুরবাড়ির সবাইকে ভোর ৪ টায় ফোন করে ডেকে তুলে গাড়ি ভাড়া করে নিয়ে আসলাম। মেহজাবিনের বাপের বাড়ির গুষ্টিসুদ্ধ ট্রিপে এসে হাজির। রাফি একপাশে দাঁড়িয়ে চোখ ছানাপড়া করে মেহজাবিনের কানের কাছে ফিসফিস করল, "দোস্ত মেহু, তোদের বিয়ের পর কি এই ট্রিপটা ফ্যামিলি প্যাক হিসেবে সিলেক্ট হয়েছিল নাকি রে? শাশুড়ি আম্মা তো তোদের পুরো সিলেটে হানিমুন করার পুরো বন্দোবস্ত করে বাসের মধ্যেই সেরে ফেলছেন।" মেহজাবিন মুখ চেপে ধরে হাসি সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু পারল না। ওর শরীর ঝাঁকুনি দিয়ে হাসি বেরোতে লাগলো। মাহিন দৌড়ে গিয়ে আরহামের কোমর জড়িয়ে ধরে দাঁত কেলিয়ে বলল, "দুলাভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার বদৌলতে সিলেটের ৩ দিনের ট্যুরটা পুরো ফ্রিতে হয়ে গেল। আর শোনো দুলাভাই, সিলেটে গিয়ে কিন্তু জাফলং এর পাথর কেনার টাকা আর চা বাগানের খাসির কাচ্চির পুরো বিল তোমার পকেট থেকেই যাবে, ওকে?" আরহাম ১ সেকেন্ড মাহিনের দিকে তাকালেন। তারপর চশমাটা খুলে পকেট থেকে রুমাল বের করে খুব আস্ত ভঙ্গিতে মুছতে লাগলো। তার কপালের একপাশের রগ দগদগ করে ভাসছে। সে বুঝতে পারছিল আজকের এই ট্যুর উনার প্রফেসর জীবনের সবচেয়ে বড় কেলেঙ্কারির অধ্যায় হতে চলেছে। সুলতানা বেগম বাসের ভেতর উঠে সবাইকে ধাক্কা দিয়ে সিট খালি করতে, করতে বললেন, "এই যে শোনো বাবুরা, তোমরা একটু পিছনের সিটে সরে বসো তো। আমার বিআই মশাইয়ের আবার বাসে চললে মাথা ঘোরে। উনার জন্য জানালার পাশের সিটটা ছেড়ে দাও। আর মেহজাবিন, তুমি তোমার স্বামীর আরহাম স্যারের পেছনের সিটে এসে বসো। আমি নিজে নজর রাখবো। বাসে যেন কোনো লুচ্চামি না হয়।" পুরো বাসের ছেলেমেয়েরা একযোগে হেসে উঠল।
আরহাম বাসের একদম সামনের সিটে গিয়ে বসলো। মাথাটা পিছনের দিকে কুপকাত করে ২ আঙ্গুলে কপাল টিপতে লাগলো। সে মনে, মনে ভাবছে বায়োলজির ডিএনএ কোডিং মেলানো সহজ। কিন্তু তার মায়ের প্ল্যানিং ঠেকানো এই দুনিয়ার কোনো বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। বাস সিলেটের অভিমুখে ছুটতে শুরু করলো। এসি বাসের শীতল পরিবেশের মধ্যে মেহজাবিনের ছোট ভাই মাহিন আর উনার বন্ধুরা মিলে বাসের মধ্যে গান জুটি শুরু করে দিয়েছে। মাহিন একটা খালি প্লাস্টিকের বোতল বাজিয়ে গান ধরলো, সিলেট শহরে কটেজেতে বৈরাগী হইয়া থাকবো গো, তগো তানিয়া ও রাফি। সঙ্গে তানিয়া ও রাফি কেরাস ধরে গাইতে লাগলো। বাসের পুরো পেছনের অংশ যেন কোনো জলসাঘর। আর সুলতানা বেগম উনার ঝুড়ি থেকে সুবিশাল টিফিন ক্যারিয়ার বের করলেন। বাসের ভেতর তখন মুখরোচক শুটকির ভর্তা পরোটা আর ডিম সেদ্ধর গন্ধে ম করছে। উনি সামনের সিটে বসা আরহামের মাথার চুল ধরে একটা টান মেরে বললেন, "ওরে আরহাম, নে টিফিন ক্যারিয়ার থেকে ২ টো পরোটা আর ডিম সেদ্ধ খাবি আয়। সকালে তো কিছু না খেয়েই ঘর থেকে বেরিয়ে পড়েছিলি, শাশুড়ি নিজে থেকে বানিয়ে এনেছে।" আরহাম তো চোখ বন্ধ করে বসে আছে। তার পাশের সিটে বসা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তানভীর সাহেব তো হেসে গড়াগড়ি খাচ্ছেন। আরহাম খুব নিচু থমথমে গলায় বলল, "আমি বাসে খাই না। আপনি দয়া করে এটা বন্ধ করুন। পুরো ডিপার্টমেন্টের সামনে আপনি আমার ইমেজটা নষ্ট করছেন।" ইমেজ দিয়ে কি ধুয়ে জল পানি খাবি রে ব্যাটা?" সুলতানা বেগম গর্জে উঠলেন, "তোর ওই ইমেজের বায়োলজি আমি ভালো করেই জানি। বউকে বাসে একলা ফেলে রেখে সামনের চশমা চোখে দিয়ে প্রফেসর ভাব দেখাচ্ছিস। মেহজাবিন, এই নাও, তুমি একটা পরোটা খাও তো মা। তোমার শাশুড়ি থাকতে তোমার জামাই তোমাকে অনাহারে রাখতে পারবে না।" মেহজাবিন মেকি কান্নার ভান করে বলল, "আম্মা, আপনি যে কি ভালো, আপনার ছেলে তা আমাকে ঘরেও ঠিকমতো খেতে দেয় না। প্রতিদিন বায়োলজির মোটা, মোটা বই পড়ায় আর ধমক দেয়।" আরহাম ঝট করে পিছনে ফিরে ঘুরে পিছনের সিটের দিকে তাকালো। তার চোখ দিয়ে যেন অগ্নি স্ফুলিঙ্গ বেরোচ্ছে। মেহজাবিন তার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আরহাম দাঁতে দাঁত চেপে ফিসফিস করে শুধু এতটুকু বলল, "একবার সিলেটে পৌঁছাতে দাও মিসেস মির্জা। বাসের এই সবকটা জটলার হিসাব আমি কটেজে গিয়ে কড়াই গন্ডায় বুঝে নেব।" মেহজাবিনের বুকের ভেতরটা হুট করে ছ্যাদ করে উঠল। আরহামের এই গলার আওয়াজ আর তার খুব চেনা। যখনই সে এই স্বরে কথা বলে, তার মানে রাতের বেলা আরহাম তার উপর নিজের কোনো না কোনো শক্ত শাসন চাপাতে চলেছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই বাস সিলেটের ছবির মতো সুন্দর রিসোর্টে গিয়ে পৌঁছালো। চারিদিকে সবুজ পাহাড়, উপরে নীল আকাশ আর নিচে কুয়াশার মতো ছড়িয়ে থাকা চা বাগান। রিসোর্টের বিশাল কাঠের লবিতে সব স্টুডেন্ট আর টিচাররা জমা হয়েছে। রিসোর্টের ম্যানেজার হাতে চাবি নিয়ে রুম বরাদ্দ করেছিলেন। ঠিক এমন সময় অনন্যা যে পুরো সেমিস্টার জুড়ে আরহামকে নিজের প্রেমে ফেলার জন্য দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে, খুব স্টাইল করে একটা গোলাপি সানগ্লাস মাথায় তুলে আরহামের একদম কাছে এসে দাঁড়ালো। তার গায়ে দামি পারফিউমের গন্ধ। অনন্যা খুব মিহি গলায় বলল, "মির্জা স্যার, আমি শুনলাম টিচার্সে টিচার্স ব্লকের ঠিক উল্টো পাশের ৪ নম্বর কটেজটা নাকি একদম নিরিবিলি। আমি কি ওই কটেজটা পেতে পারি? মানে বলছিলাম কি, সকালে চা বাগানে ঘুরে আসার পরে যদি বায়োলজি ইকোসিস্টেমের স্পেশাল নোটস গুলো নিয়ে আপনার সাথে একটু পার্সোনালি ডিসকাস করতাম।" অনন্যার কথা শেষ হতে পারল না। পিছন থেকে এক প্রকাণ্ড সাইক্লোনের মতো হাজির হলেন সুলতানা বেগম। উনি হাতের ছাতাটা দিয়ে অনন্যা আর আরহামের মাঝখানে শূন্যতা এমনভাবে বাড়ি মারলেন যে অনন্যা ৩ ধাপ পেছনে পিছিয়ে গেল। "কিসের নোটস গো মা?" সুলতানা বেগম অনন্যাকে ওপর থেকে নিচে এক নজর মেপে নিয়ে বললেন, "সিলেটের পাহাড়ে এসে প্রফেসরের ঘরে গিয়ে বায়োলজি ডিসকাস করবে বলি? তোমারও কি কোনো স্কুল কলেজ পড়াই নাই যে প্রফেসরের একটা পার্সোনাল লাইফ থাকে? তার ঘরে এখন তোমার নোট নিয়ে নিতে দেওয়া হবে? আর আমার বউ বাইরে বসে নখ কামড়াবে তা ভেবেছো?" অনন্যা তো বাকরুদ্ধ। সে তোড়জোড় করে বলল, "আ আমি তো জাস্ট স্টাডি পারপাস এ" "থামো, থামো। স্টাডি পারপাস এর নমুনা আমি অনেক দেখেছি।" সুলতানা বেগম ম্যানেজারকে ডেকে হাঁকলেন, "এই যে ম্যানেজার সাহেব, শোনো, আমার ছেলে আরহাম মির্জা আর আমার রাজকন্যা বউ মেহেজাবিন কে ওই পাহাড়ি চূড়ান্তের সবচেয়ে লাক্সারিয়াস ফায়ারপ্লেস ওয়ালা কাঠের প্রাইভেট কটেজটা দাও। আর শোনো, মাঝখানে যে কোনো চাবি দিয়ে খোলা যায় এমন দরজা না থাকে। ঘরের চাবি আমার হাতে দাও। আমি
নিজে রাতে বাইরে থেকে দরজায় তালা মারবো আর খেয়াল রাখবো যেন কোনো স্টুডেন্ট নোট নেওয়ার বাহানায় ভেতরে ঢুকতে না পারে। লবিতে বসা রাফি আর তানিয়া হাততালি দিয়ে উঠল। অননার মুখ নিমিষেই রক্তশূন্য বেগুনি হয়ে গেল। সে তো অপমান সহ্য করতে না পেরে হনহন করে এদিকে হেঁটে চলে গেল। মেহজাবিন আড়ালে দাঁড়িয়ে মনে মনে বেশ একটা আনন্দ পাচ্ছিল। সে ভাবল এবার নিশ্চয়ই আরহাম রাগ করে মাকে চিল্লাচিল্লি করবে। কিন্তু আরহামের প্রতিক্রিয়া হলো সম্পূর্ণ বিপরীত। আরহাম খুব শান্ত হাতে চশমাটা খুলে মুছলো। এরপর গভীর গলায় ম্যানেজারকে বললেন, আম্মা যখন এত জোর করছেন, নিয়ম কিছুটা ফ্লেক্সিবল করা যেতে পারে। আপনি কটেজ ৯ এ আমাদের যাবতীয় লাগেজ পাঠিয়ে দিন। চাবিটা পকেটে ঢোকানোর সময় আরহাম মেহজাবিনের দিকে একবার তাকালো। তার চোখ দুটো অন্ধকার ঘরে জ্বলতে থাকা কোনো ক্ষুধার্ত চিতাবাঘের মতো চকচক করে উঠল। ঠোঁটের কোণে ফুটে উঠল বিপজ্জনক হাসির রেখা। মেহজাবিন ঢোক গিলল। সে বেশ বুঝতে পারল শাশুড়ি আম্মা ভেবেছেন উনি মেহজাবিনকে বাঁচালেন। কিন্তু আসলে উনি মেহজাবিনকে নেকড়ের খাঁচায় বন্দি করে দিয়ে গেলেন। পরের দিন সকালবেলা পাহাড়ি সিলেটে ঝিরঝির করে কুয়াশা আর হালকা বৃষ্টি পড়ছে। পুরো বায়োলজি ডিপার্টমেন্ট সিলেট বাগানের ঢালে নেমেছে প্র্যাকটিক্যাল স্টাডি সেশনের জন্য। পাহাড়ের পিচ্ছিল মাটির ওপর চা গাছের সারি। মেহজাবিন একটা হলুদ রঙের হালকা শাল গায়ে জড়িয়ে পাহাড়ি ঢাল বেয়ে সাবধানে নামছিল। হঠাৎ তার খেয়াল হলো অনন্যা ওর ঠিক পেছনে আসছে। অনন্যার চোখে মুখে হিংসা স্পষ্ট ছাপ। যখন মেহজাবিন পাহাড়ের একেবারে খাস কাটা পিচ্ছিল জায়গাটার কাছে পৌঁছালো, অনন্যা নিজের পাটা একটু বাড়িয়ে মেহজাবিনের পিঠে এক ধাক্কা মারতে গেলে প্ল্যান ছিল খুব পরিষ্কার। মেহজাবিন কাদার মতো ধপাস করে পড়ে পুরো ডিপার্টমেন্টের সামনে কালিমা লিপ্ত হবে। কিন্তু মেহজাবিন তো সাধারণ কোনো অবলা নারী নয় যে সে অনন্যার ছায়াতেই ওর চাল ধরে ফেলেছিল। অনন্যা হাত দিয়ে ধাক্কা মারার ঠিক আগ মুহূর্তে মেহজাবিন একপাশের ঝোপের উপর হালকা লাফিয়ে সরে গেল আর ১ সেকেন্ডে ভগ্নাংশে অনন্যার হাতটা উল্টো কায়দায় এক মোচড়ে মুচড়ে দিল। ও মাগো! অনন্যা নিজেকে সামলাতে পারল না। পাহাড়ের ঢাল বেয়ে সে সোজা গিয়ে পড়ল ড্রেনের ভেতরে জমা হয়ে থাকা আধা ফুট গভীর ঘন কাদার স্তূপ। মাই গড! তানিয়া চিৎকার করে উঠল। অনন্যা তুমি কি চা বাগানের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ মাপতে কাদায় ডুব দিলে নাকি? রাফি হাসতে মাটিতে বসে পড়ল। হা, হা, হা! দোস্ত এটা বায়োলজির প্র্যাকটিক্যাল ডেমো না। এটা হলো সোজা কাদায় মার্ডার। অনন্যা কাদা মেখে চোখ-মুখ বন্ধ করে কাঁদতে কাদার ড্রেন থেকে উঠল। ঠিক তখনই উপরের পাহাড়ের চূড়া থেকে লম্বা পা ফেলে নেমে এলেন প্রফেসর আরহাম মির্জা। তার হাতে একখানা ফাইল আর ট্রেডমার্ক কলম। অনন্যা কাদামাখা অবস্থায় কেঁদে আরহামের কাছে গিয়ে বলল, "স্যার আপনি বিশ্বাস করুন এই মেহজাবিন ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিয়েছে। ও অসম্ভব ভায়োলেন্ট একটা মেয়ে। আপনি ওকে সাসপেন্ড করুন স্যার।" আরহাম মেহজাবিনের দিকে তাকালো। মেহজাবিন শান্তভাবে শার্টটা গায়ে জড়িয়ে একজোড়া নিষ্পাপ ধোয়া তুলসী পাতার মতো চোখ করে দাঁড়িয়ে রইল। যেন সে কিছুই জানে না। আরহাম খুব শান্ত গভীর গলায় অনন্যাকে বললেন, "বায়োলজির ডারউইন তত্ত্বটা মনে আছে অনন্যা? সারভাইভাল অব দ্য ফিটেস্ট। যে প্রজাতি অন্যকে ধ্বংস করার জন্য গর্ত খুঁজতে যায়, প্রকৃতির সরল নিয়ম সে নিজেই সবার আগে সেই গর্তে আছাড় খায়। মেহজাবিন কোনো অন্যায় করেনি। সে শুধু তার বায়োলজিক্যাল সেলফ ডিফেন্স ব্যবহার করেছে। এখন গিয়ে কটেজে হাত-মুখ ধুয়ে এসো। স্টাডি সেশনের সময় নষ্ট করো না। আর এমনিতেও তোমার বাবা হাতে ধরে অনুনয় করেছে বলে উনার মুখের দিকে চেয়ে তোমাকে বের করিনি। এটাই তোমার জন্য যথেষ্ট।" অনন্যা কান্নায় ভেঙে পড়ে দৌড়ে পালিয়ে গেল। ক্লাসের সব স্টুডেন্টরা মুস্কি হাসতে লাগলো। আরহাম আস্তে মেহজাবিনের একদম কাছে এলো। উনার ঢেঙ্গা শরীলটা মেহজাবিনের উপর এক গভীর ছায়া ফেলল। সে মেহজাবিনের ঝুঁকে থাকা কানের লতির কাছে মুখটা আনলো। আরহাম খুব নিচু গলায় ফিসফিস করে বলল, "পাহাড়ের মতো দাঁড়িয়ে প্রতিপক্ষকে কাদায় ফেলার হাতটা বেশ পাকা করেছো দেখছি ক্লাসরুমের মারকুটে ছাত্রী। তবে মনে রেখো, দিনের আলোয় এই যে বাঘিনীর মতো থাপা দেখাচ্ছ রাতের অন্ধকারে একান্তে কিন্তু এই প্রফেসরের কাছে তোমাকে বন্দী হতেই হবে। তখন এই অবাধ্যতার মাসুল কিভাবে দেবে ভেবে রেখেছো?" মেহজাবিনের গায়ের লোমগুলো মুহূর্তের মধ্যে খাড়া হয়ে গেল। উনার
শিরদাঁড়া দিয়ে এক অজানা রোমাঞ্চকর উত্তাপ নেমে গেল একদম নিচে। আরহাম তার দিকে এক পলক কড়া চোখে তাকিয়ে শান্ত পায়ে পাহাড়ের উপর দিকে হেঁটে চলে গেল। রাত 8:30 সিলেটের পাহাড়ে মুষলধারে ঝুম বৃষ্টি নেমেছে। বাইন আর পাইন গাছের পাতা ছুঁয়ে হাওয়ার শব্দ আসছে। থেকে বিজলি চমকাচ্ছে আর পাহাড়ের বুক চিরে গর্জে উঠেছে মেঘ। পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত ৯ নম্বর কাঠের প্রাইভেট কটেজের ভেতরে কাঠ পোড়ানোর ফায়ারপ্লেসের লালচে আলো জ্বলছে। ঘরের আবহাওয়া বেশ গরম। বাইরে চরম ঠান্ডা। মেহজাবিন একটা হালকা লাল আর সাদা কম্বিনেশনের সুতি শাড়ি পরে ফায়ারপ্লেসের একদম সামনে পাতা একটা কাঠের টুলের উপর বসে আছে। তার ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। সে সে তোয়ালে দিয়ে চুল মুছছে। হঠাৎ কটেজের প্রধান কাঠের ভারী দরজাটা খুলল। বাতাস আর বৃষ্টির ছাট ঘরের ভেতরে এসে লাগলো। ভেতরে ঢুকলো আরহাম। সে বাইরের বৃষ্টিতে পুরো ভিজে গেছে। তার কালো জ্যাকেটটা জলে একদম ভিজে চপচপ করছে। চশমার কাছে জলের ফোঁটা জমায় সে চশমাটা একটানে খুলে কাঠের টেবিলের উপর রাখলো। মেহজাবিন আর চোখে তাকালো। আরহাম তার জ্যাকেটটা খুলে একপাশে ছুঁড়ে ফেলল। অতঃপর হাত বাড়িয়ে নিজের ভেজা সুতির শার্টের ওপর বোতামগুলো একের পর এক খুলতে লাগলো। ফায়ারপ্লেসের লালচে আগুনের আলো গিয়ে পড়ল আরহামের সুগঠিত চওড়া বুকের ওপর। সে শার্টটা খুলে ছুঁড়ে ফেলতেই উনার উন্মুক্ত শরীরটা আগুনের আলোয় ভাস্কর্যের মতো জ্বলজ্বল করে উঠল। তার বুকের ওপর বৃষ্টির জলের ফোঁটাগুলো মুক্তোর মতো চিকচিক করছে। মেহজাবিন ভয় আর লজ্জায় নিজের চোখ দুটো বন্ধ করে ফেলতে চাইল, কিন্তু ওর চোখের মণি যেন নড়ল না। আরহামের সেই সুগঠিত শরীরের দিকে তাকিয়ে ওর বুকটা ধড়ফড় করে উঠল। আরহাম কোনো কথা বলল না। সে লম্বা ভারী পদক্ষেপে মেহজাবিনের দিকে এগিয়ে আসতে লাগলো। তার ভেজা শরীর থেকে ঠান্ডা জল আর দামি পারফিউমের এক মাতাল করা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে সারা ঘরে। আরহাম মেহজাবিনের সামনে এসে দাঁড়ালো। অতঃপর এক মুহূর্ত সময় না দিয়ে মেহজাবিনের কোমল কবজিটা এক শক্ত হাতে চেপে ধরে তাকে টুল থেকে দাঁড় করিয়ে দিল। অরণ্যা অন্য হাতটা এক ঝাটকায় মেহজাবিনের নমনীয় কোমর জড়িয়ে ধরে তাকে গিয়ে সোজা ফায়ারপ্লেসের পাশে শক্ত কাঠের দেয়ালে চেপে ধরল। আপনি? মেহজাবিনের কণ্ঠস্বরে কটেজের ভেতরের গরম বাতাসে একদম আটকে গেল। তার নিঃশ্বাস দ্রুত হতে লাগলো। আঠামোর হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মেহজাবিনের থুতনিটা ধরে উনার মুখটা উঁচিয়ে ধরল। তার ভেজা চুল থেকে জলের ফোঁটা এসে পড়ল মেহজাবিনের বুকের ওপরের খোলা শাড়ির অংশে। আপনি এভাবে ভেজা শরীরে কেন আসছেন? মেহজাবিন কাঁপা গলায় বলল। আর আর বাইরে আম্মা যদি এখনো জেগে থাকেন, যদি দরজায় নক করেন। আরহামের মেহজাবিনের আরো কাছে এলো। তার ঠোঁট দুটো মেহজাবিনের ঠোঁটের থেকে মাত্র ১ ইঞ্চি দূরে। তার ভেজা চওড়া বুকটা মেহজাবিনের বুকের সাথে একদম পিষে যাচ্ছে। আরহাম তার মেঝের মতো গভীর গলায় ফিসফিস করে বলতে শুরু করলো, "আম্মা বাইরে দরজায় শিকল তুলে দিয়ে চলে গেছেন মিসেস মির্জা। উনি নিশ্চিত করেছেন যেন আজকের এই বৃষ্টি ভেজা রাতে আমার আর তোমার মাঝে এই পৃথিবীর কোনো শক্তি এসে না দাঁড়ায়।" উনি খুব ভালো করেই জানেন উনার এই দুর্দান্ত, অবাধ্য আর চতুর ছেলে উনার বউকে কতটা উন্মাদের মতো ভালোবাসে। আর অননার কথা বলছিলে না? চা বাগানে দিনের আলোয় তুমি যে বাঘিনীর মতো নখ দেখাচ্ছিলে, সেই নখগুলো এখন আমার এই উন্মুক্ত বুকের উপর আশ্রয় কাটার জন্য কতটা ব্যাকুল হয়ে আছে, তা কি আমি বুঝি না মেহজাবিন? মেহজাবিন নিঃশ্বাস বন্ধ করে আরহামের চোখের দিকে তাকিয়ে থাকলো। মেহজাবিন কাঁপতে হাত দুটো আরহামের বুকের উপর রেখে বলল, আমি কোনো আঁচড় কাটতে চাইনি। আপনি মিছামিছি আমার ওপর রাগ দেখাচ্ছেন।" আরহাম মেহজাবিনের কোমরের বাঁধনটা আরো কড়া করে দিল। তার আঙ্গুলগুলো মেহজাবিনের শাড়ির আঁচল ঠেলে কোমরের উষ্ণ চামড়ায় গিয়ে বিঁধল। উনি মেহজাবিনের ঘাড়ে নিজের গরম ঠোঁট ভেজা ঠোঁট দুটো ছোঁয়ালো। মেহজাবিনের মুখ দিয়ে কোঁকানি বেরিয়ে এলো। আরহাম মেহজাবিনের কানের লতিতে নিজের ঠোঁট ঠকিয়ে বলল, "তুমি কি ভেবেছো এই প্রফেসর শুধু বইয়ের পাতা, প্র্যাকটিক্যাল খাতা আর বায়োলজির ডেফিনিশন চেনে? মেহজাবিন, তুমি জানো না তোমার এই অবাধ্যতা, তোমার এই চঞ্চলতা আর তোমার এই রাগী চোখ দুটো আমাকে দিন কতটা পশুর মতো পাগল করে তোলে। সারাদিন তোমাকে সবার দৃষ্টি থেকে আড়ালে করে রেখে এই বন্দি কটেজে নিজের চরম ভালোবাসায়
চূর্ণ-বিচূর্ণ করার যে লোভ তা সামলাতে আমার পক্ষে কতটা অসম্ভব। আজ রাতেই পুরো কটেজ তোমার আর আমার উষ্ণ শ্বাস-প্রশ্বাসে ফুটবে। তুমি যতবার আমার শাসন থেকে পিছু হটতে চাইবে, আমি ততবার তোমাকে আমার এই বাহুডোরে আরো শক্ত করে পিষে ফেলব। আজ রাতে তুমি কোনো শিক্ষককে নয়, তোমার এই চরম একরেখা স্বামীকে সহায় করবে, যার একমাত্র রাজত্ব শুধু তোমার এই পুরো শরীরের উপর। কথাগুলো শেষ হওয়ার আগেই আরহাম মেহজাবিনের লাল হয়ে থাকা ঠোঁটে তার তৃষ্ণার্ত ভরা চুমু বসিয়ে দিলেন। মেহজাবিন ভোরের সব রাগ, সব জল্পনা-কল্পনার প্রতিশোধ নিমিষেই উবে গেল। সে নিজের দুটো হাত তুলে আরহামের চওড়া ভেজা পিঠটা শক্ত করে জড়িয়ে ধরল। ওর নখগুলো আরহামের পিঠের চামড়ায় গেঁথে গেল। আরহাম মেহজাবিনকে এক ঝাটকায় কোলে তুলে নিয়ে ফায়ারপ্লেসের সামনে নরম উষ্ণ বিছানায় শুইয়ে দিল। তার সুগঠিত শরীরটা মেহজাবিনের উপর এক প্রকাণ্ড ছায়ার মতো নেমে এলো। বাইরে তখন সিলেটের পাহাড়ে মুষলধারে ঝুম বৃষ্টি আর কটেজের ভেতরে আরহামের সেই কড়া উন্মাদ ভালোবাসার শাসনে মেহজাবিন নিজের অস্তিত্ব পুরোপুরি স সমর্পণ করে দিল। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।